কি ফার্স্ট তো এই শিটটা তৈরি করতে বলেছে, প্রশ্নগুলো বলো। নেক্সট কি প্রশ্ন আছে বলো। পিভটে প্রাইভেট টেবিল আছে, প্রাইভেট টেবিল পার্টটা একটু বুঝে নাও। যদি তোমাকে এখানে বলা হয়, এদিকে লক্ষ্য রাখবি, যদি তোমাকে এখানে বলা হয় প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ বার করো, ভালো করে বুঝবি, প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ। এখানে দেখো, এখানে যদিও টু টাইপস প্রোডাক্ট আছে, টু টাইপস প্রোডাক্ট, সেটা কিন্তু এর আগে আমরা যেটা করেছি সাবটোটালের সাহায্যে আরামসে এটা করে দিতে পারবো, নাকি বুঝতে পারি না। ডেটা থেকে সাবটোটাল যেটা তোমাদের আগে আমি করেছিলাম সেটা দেখে নাও। ডেটা তার আন্ডারে সাবটোটাল, হ্যাঁ, ডেটার আন্ডারে থাকে সাবটোটাল। এই যে সাবটোটাল, এখানে যদি আমরা সিলেকশন করছি প্রোডাক্ট, সাম অ্যান্ড রেভিনিউ, এবার ওকে করো, তাহলে দেখো প্রোডাক্ট ওয়াইজ তোমার রেভিনিউটা বেড়ে গেছে না। কিন্তু যদি বলে প্রোডাক্ট কাম মান্থ বা প্রোডাক্ট কাম রিজিয়ন ওয়াইজ ব্রেকআপ দাও, তাহলে কিন্তু সাবটোটালে পারবে না, নাকি বুঝতে না ব্যাপারটা। অর্থাৎ মাল্টিপল ফিল্ড এসে গেলে তখন কিন্তু সাবটোটালে কাজ হয় না, তখনই লাগবে পিভট টেবিল। পিভট টেবিলে বুঝতে পেরেছি পারপাসটা কি, ক্লিয়ার? তাহলে এইবার আমরা আসবো পিভট টেবিলের কাজটা করব কিভাবে। তার আগে আমি সাবটোটাল এটা রিমুভ করলাম, আগের জায়গায় ফেরত দিলাম, ঠিক আছে? এবারটা কি, তাহলে কি হলো গল্পটা, সাবটোটাল যদি করা হয় তাহলে সিঙ্গেল ফিল্ডে অ্যাপ্লিকেবল, বাস পিভট টেবিল যদি করা হয় মাল্টিপল ফিল্ডে অ্যাপ্লিকেবল, একাধিক ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে করছি প্রসেসটা এবার নোট ডাউন করে নাও। হেডিংটা লেখো পিভট টেবিল, হয়েছে? লিখে সিলেক্ট ডেটা এরিয়া, select data area, insert হয়েছে পিভট টেবিল, নিউ সিট, ওকে, নিউ সিট, ওকে, নিউ সিট, তারপর ওকে। এবার আমি অ্যাপ্লাই করবো, মেশিনের দিকে লক্ষ্য রাখবে, হ্যাঁ, অ্যাপ্লাই করবো, মেশিনের দিকে লক্ষ্য রাখবে। ফার্স্ট ডেটা এরিয়া সিলেকশন আসছে, ইনসার্ট মেনু থেকে পেয়ে যাচ্ছ পিভট টেবিল, এদিকে লক্ষ্য রাখো, ইনসার্টে যাচ্ছ পিভট টেবিল। যেহেতু ডেটা এরিয়া সিলেক্টেড, অটোমেটিক তুমি দেখতে পাচ্ছ সিলেকশন এরিয়াটা ঠিকঠাকই আছে, সুতরাং আমার কোনো সমস্যাই নেই। এবার রিপোর্টটা আসবে নিউ সিটে, তাই বলেছি। এবার আমরা ওকে করলাম, অটোমেটিক দেখো এরকম একটা জিনিস এসছে, তোমাদের মনে হয় এটা কী জিনিস, ঠিক আছে? ইউজার রেসপেক্টে বিটার জিনিস, জাস্ট সেখানে ক্লিক করবে, সাথে সাথে অ্যাকশান পাবে। কী বললাম বুঝিস? সেখানে ক্লিক করছে প্রোডাক্ট, সঙ্গে সঙ্গে দেখো প্রোডাক্টগুলো ডেটাবেস থেকে উইথড্র হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি প্রোডাক্ট কাম রেভিনিউতে ক্লিক করলে প্রোডাক্ট কাম রেভিনিউ পেয়ে যাচ্ছে। এবার চাচ্ছে সেই প্রোডাক্ট কাম মান্থ ওয়াইজ রেভিনিউ বা রিজিয়ন ওয়াইজ রেভিনিউ, জাস্ট এখানে ক্লিক করছে, দেখে নেবে। এই যে এত সুন্দর জিনিসটা, এটা কিন্তু আমরা সাবটোটালের সাথে করতে পারি না। জিনিসটা বুঝছিস তো? একটা মাল্টিপল কন্ডিশন এখানে ইউজ করতে পারো, মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে তো? অসুবিধা নেই তো? ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, নেক্সট প্রশ্ন কি আছে বলো। আচ্ছা, হেডার ফুটার ব্যাপারটা বোঝো তো নাকি? হেডার মানে কি, প্রতিটা পেজের টপ পজিশনে আর প্রতিটা পেজের বটম পজিশনে, অ্যাকচুয়ালি সেটা প্রিন্ট প্রিভিউতে ডিসপ্লে হয়। তা দেখো এই যে উপরে লেখা আছে না, উপরে যেটা লেখা আছে একটুখানি ব্যাপারটা দেখে নাও। উপরে যেটা লেখা আছে, উপরে কোনটা, এই যে পার্টটা, নাকি বুঝতে পারি না? তা এই পার্টটা হচ্ছে হেডার সেকশন, এই পার্টটা হচ্ছে আমাদের হেডার সেকশন, ঠিক আছে?
তা এই লেখাটা কিন্তু যতগুলো পেজ হবে সব পেজে অটোমেটিক আসবে, এই জিনিসটা বুঝছিস। আর ফুটার পার্টে যদি আমরা দিতে চাই পেজ নাম্বার, সেটা আমরা দিতে পারি, ঠিক আছে। সেটা আমরা কিভাবে করব, সেই পার্টটা বলছি, সেটা আমরা কিভাবে করব, ঠিক আছে। তাহলে লেখো ফর হেডার অ্যান্ড ফুটার, ফর হেডার অ্যান্ড ফুটার, ফর হেডার অ্যান্ড ফুটার, বুঝছে, লেখো ঠিক আছে। আচ্ছা লেখো পেজ লেআউট, পেজ লেআউট, হয়েছে। পেজ সেটআপ, পেজ লেআউট, পেজ সেটআপ, পেজ সেটআপ, হচ্ছে পেজ সেটআপ, হেডার অবলিক ফুটার, হেডার অবলিক ফুটার, লেখা হয়েছে কাস্টম হেডার, কাস্টম হেডার, write your header, custom footer, write footer, বুঝছো, তারপর ওকে, তারপর ওকে, সবাই লিখেছিস। এবার ব্যাপারটা দেখে নে। তাহলে আমরা আসছি পেজ লেআউট মেনু বলেছি, পেজ সেটআপ অপশানটা ওপেন করে নিলাম, তারপর বলেছি হেডার ফুটারে যাবে, কাস্টম হেডার, তিনটে সেকশান, যে সেকশানে যেতে যাচ্ছিস, আমি সেন্টার সেকশানে রাখবো, ধরো মনে করলাম আমি যাচ্ছি সেন্টার সেকশানে, লেখা থাকবে ওয়াইসিটিসি, বাস ঠিক আছে। এটাকে বোল্ড করবে, ইটালিক করবে, সবই করতে পারবে, এই ট্যাগে ক্লিক করলেই পারবে, বুঝতে পারলাম, ওকে বললাম। এবার আসি ফুটার সেকশানে, সেন্টারেই রাখলাম, আমরা যাচ্ছি অটোমেটিক পেজ নাম্বারে আসবে। আচ্ছা পেজ নাম্বারটা কিন্তু হাতে লিখে দেবে না, 1 2 হাতে লিখে দেবে না, হ্যাঁ, এখানে না এই ফর্মুলাটা ইউজ করে দাও, তাহলে কিন্তু অটোমেটিক পেজ নাম্বার স্ক্রলিং হবে। এবার চাচ্ছি আমরা এই সেকশানে আমি ডেটটা দেখাবে, আর লেফট সেকশানে টাইমটা দেখাবে, কি বললাম বুঝছিস ব্যাপারটা, তাহলে এটা নিচের পার্টে থাকবে। এবার তুমি ওকে করো, ওকে করো, ওকে করো, নাও কন্ট্রোল পি মারো, প্রিন্ট প্রিভিউ মারো। এবার তুমি ওয়াচ করো, দেখো উপরে লেখা আসছে ওয়াইসিডিসি, দেখতে পাচ্ছিস কি, এটা আরো বড় করবো, ঠিক আছে। আর নিচের পারে দেখো এখানে ডেট, এখানে পেজ নাম্বার, ঠিক আছে, এখানে দেখো টাইম, কি সবাই বুঝতে পারছিস, এখানে লক্ষ্য রাখ, আমি বড় করে দিলাম, দেখিয়ে দিচ্ছি, দেখে নেবারটা, এখানে ডেট আসছে, পেজ নাম্বার, আবার এখানে আসছে টাইম। এটা কিন্তু যতগুলো পেজ আসবে, যতগুলো পেজ আসবে সব পেজে অটোমেটিক কন্টিনিউশন হবে, কি লজিক ক্লিয়ার, অটোমেটিক কন্টিনিউশন হবে, কনসেপ্ট ক্লিয়ার তো, হ্যাঁ। নেক্সট পয়েন্ট বল। Define page setup for the entire workbook with proper paper size A4 orientation. হ্যাঁ হ্যাঁ, তা সেটা কিছু ব্যাপার না, তোরা অলরেডি ওয়ার্ডেও করেছিস পেজ সেটআপ, তা তোর মনে করলি আমরা এটাকে আমরা পেজ সেটআপ, আমরা মার্জিনে যাচ্ছি, এখানে মার্জিন সেট করছিস, টপ হবে কত, বটম হবে কত, লেফট হবে কত, রাইট হবে কত, বুঝতে পারবি তো নাকি। এবারে পেপার, পেজ A4 না লেটার না লিগাল, সেটা পেজ থেকে নিচ্ছিস, কি ঠিক বললাম কি, সেটা কোয়া দিয়ে দিচ্ছিস, এখান থেকে দিচ্ছিস, দিয়ে ওকে করে দিচ্ছিস, তাহলে বুঝতে পেরেছিস। যখন যখন আমরা ফাইনালি আউটপুট দিতে যাব, ফাইনালি আমরা হার্ড কপি দিতে যাব, তখন এটাকে সেট করে নিয়ে প্রিন্ট প্রিভিউটা দেখে নেব, তারপরে হার্ড কপিতে দেবো, সেটা পারা যাবে তো নিশ্চয়ই। Print quality-টা কি বললে, print quality-টা প্রিন্ট কোয়ালিটি বলতে কি বোঝায়, হ্যাঁ, এটাকে লেখা যাক 600 DPI। অ্যাকচুয়ালি প্রিন্ট যেটা করে, ভিতরে যেটা প্রিন্ট হয়, ওটা খুলে দে না, প্রিন্ট যেটা হয় ডিপিআই কথা অর্থ হচ্ছে ডট পার ইঞ্চ, অ্যাকচুয়ালি ওর ভিতরে না কালির ফোঁটা ছেটা, জিনিসটা বোঝাতে পারলাম, কালির বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা ছেটা, যত ডিপিআই বাড়াবি তাহলে কোয়ালিটি বাড়বে,
সেক্ষেত্রে আবার প্রিন্টারের ক্ষতি হবে। নর্মালি যেখানে আমরা প্রিন্টিং করি তো কেউ ডিপিআই বাড়ায় না, ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? সেক্ষেত্রে তখন কি কালি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এক নম্বর। প্রিন্টারেও চাপ পড়বে, নর্মাল ডিপিআই 600 ডিপিআই দেওয়া, সেখানে তুমি ডিপিআই বাড়িয়ে দাও, তাহলে কালির প্রিন্ট কোয়ালিটি বেড়ে যাবে। কি লজিক ক্লিয়ার? আর কিছু মনে প্রশ্ন? ঠিক আছে তো? তো এটা যখন আমরা করবো বাস্তব জীবনে, তাহলে এটাকে আমরা এরমভাবেই সেট করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। সেট করে নিয়ে ধর আমরা পেজ নাম্বার A4 রাখলাম, মার্জিন এই রাখলাম, দিয়ে ওকে করলাম, তাহলে এখন কি হলো, এই অনুযায়ী পেজটা সেট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছিস? এবার অ্যাকশন একটু ওয়াচ কর। এবার তুই কন্ট্রোল পি মানে প্রিন্ট প্রিভিউ দেখছিস। হ্যাঁ, এবার ওয়াচ কর কি অ্যাকশনটা ঘটলো, কি অ্যাকশনটা ঘটেছে বল। হ্যাঁ বল বল বল। কিচ্ছু পেজে আর ধরেনি, দুটো শুধু কালাম এসছে, পরের দুটো কালাম আসেনি, নাকি বুঝতে পারি? পরের দুটো কালাম আসেনি। এই অবস্থা না দেখে যদি আমরা প্রিন্ট মারতাম তাহলে পেপারটা নষ্ট হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য এবার আমাদের পরবর্তী একটা পোস্ট, এই জন্য দেখো এই যে মাঝখানে দাগ দিয়েছে না, এর মানেই বোঝাচ্ছে যে প্রিন্ট কিন্তু এই পর্যন্ত হবে, এর পরে কোনো প্রিন্ট আসবে না, নাকি মাথা ঢুকলো না? তাই এমন অবস্থায় কি করবি এখন? এই অবস্থাতে কি করবি? প্রিন্ট তো এক পেজই আনতে হবে আমাকে। কি করবি? নর্মাল সাধারণ বুদ্ধি কি বোঝায় বল? এক নম্বর সিম্পলি কথা, প্রথম হচ্ছে আমরা আবার পেজ সেট আপে যাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেব। প্রথম আসছে এটা প্রোটেক্ট করেছি, ল্যান্ডস্কেপ করলে একটু জায়গাটা বেড়ে যাবে, তখন কিন্তু আবার নিচের দিকে জায়গা কমে যাবে। সেটা কি বুঝতে পারছিস? হ্যাঁ, তা ল্যান্ডস্কেপ করে দেখি অ্যাকশনটা কি আসে। কি ক্লিয়ার? ওকে করলাম। আমার মনে হচ্ছে নিয়ে এনেছে, কন্ট্রোল পি মেরে দেখলাম, হ্যাঁ নিয়ে নেছে। সেক্ষেত্রে আবার নিজের পার্টে কেটে যাবে, নাকি বুঝলে না? এবার তুমি চাচ্ছ না আমি প্রোটেটেই রাখবো, তাহলে আমাকে আর কিছু করার নেই, তাহলে এখন ও যে পন্থা বলেছে সেই পন্থা ইউজ করতে হবে। কি পন্থা? ফন্ট সাইজ কমাতে হবে, হ্যাঁ, ওই পেজের মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে। আরও কি করতে পারি, মার্জিনগুলো একটু কমিয়ে দিতে পারি, যেটা 1.5 ইঞ্চি করে আছে ওটা ধরো 0.5 ইঞ্চি করে দিলাম, এছাড়া কোনো পথ নেই। এবার দেখো সেইটা করতে গিয়ে তোমার সময় লাগবে, ভালো করে বুঝতে পারছিস তো? সেটা করতে গিয়ে তোমার কত ফন্টে আসবে, হ্যাঁ, কত সাইজে আসবে, সেটা করতে গিয়ে সময় লাগবে। তার জন্য সব থেকে, যখন বাস্তবে আমরা কাজ করি, এটা কাজের সমস্যা দেয়, সব থেকে ইজি ওয়ে ভিউতে যাবি, সেটা পরবর্তী পেজ বে প্রিভিউ যাবি। কি বললাম? ভিউতে যাচ্ছিস, পেজ বে প্রিভিউ, এখানে দেখো পরিষ্কার মার্কিং করা আছে কত পর্যন্ত প্রিন্ট হবে আর কত পর্যন্ত প্রিন্ট আসবে না। দেখতে পাচ্ছিস তো? তাহলে সিম্পলি এই জায়গাটা মাউস নিয়ে যাচ্ছিস, মাউস নিয়ে এই পর্যন্ত নিয়ে নি, আর এটাও এক্সট্রা আছে, এটাকে টেনে এখানে সাঁটিয়ে দে, কারণ এক্সট্রা একটা পেজ বেরিয়ে যেত, নাকি বুঝতে না? এইবার তুমি নর্মাল জায়গায় যাও, এবার তুমি কন্ট্রোল পি মেরে দেখো, তাহলে প্রিন্ট একদম ঠিকঠাক, নাকি বুঝতে পারি না? এবার তোমার মনে হলো এটা কি করে হলো, ম্যাজিক হলো না, ফন্ট কমালাম না, সাইজ কমালাম না, কীভাবে হয়ে গেল? বুঝে নিই ব্যাপারটা। বাস্তবে এগুলো প্রশ্ন করবে পরীক্ষা হলে। নর্মালি আমরা যখন প্রিন্ট করি, ভালো করে খেয়াল রাখবে, এই যে অ্যাডজাস্ট টু 100% থাকে, অটোমেটিক কিন্তু 76 পায়, মানে ইন্টারনালি কিন্তু ফন্ট সাইজ কমিয়ে দেবে। ব্যাপারটা বলতে বললাম, ইন্টারনালি কিন্তু ফন্ট সাইজ কমিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে কি? বল দেখ আর কি সমস্যা হচ্ছে। এখানে যেটা পারবি না সেটা বলা হবে, ওগুলো ফোল্ডার তৈরি করতে নিশ্চয়ই পারবি, আর ফোল্ডারের মধ্যে ফাইলটা সেভ করতে হবে, এই তো ব্যাপার।
আরেকটা টেবিল আছে তো। তা টেবিলটা কি তৈরি করে নিতে পারবি তো? হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই তো? বল হ্যাঁ বা না বল। এই পরবর্তী টপিক্সে ঢুকবো, হয়ে যাবে তো? আচ্ছা, তাহলে তোমাদের এক্সেল কিন্তু শেষ হয়ে গেল, বুঝছি তো? একটা এক্সেল শেষ, বন্ধ দিলাম। হ্যাঁ, নেক্সট টপিক্স তোমাদের যেটা আছে, নেক্সট টপিক্স যেটা আছে বুঝে নিবি ব্যাপারটা। নেক্সট টপিক্স যেটা, নেক্সট যে পার্টটা তোমাদের আছে সেই পার্টটা আমি বলছি, নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই একদিনে একটুকুনি জিনিস। এবার হচ্ছে পাওয়ার পয়েন্ট অ্যাকচুয়ালি কী ধরনের জিনিস, পাওয়ার পয়েন্ট অ্যাপটা কী কাজে লাগে। প্রেজেন্টেশন সফটওয়্যার, নাকি বুঝতে পারলি না বল? প্রেজেন্টেশন সফটওয়্যার হয়তো অনেকেই জানো, প্রেজেন্টেশন সফটওয়্যার, তাই তো? হ্যাঁ, তাহলে এটা সাধারণত আমরাও ইউজ করি মাঝে মাঝে। ধরো কোনো টপিক পাওয়ানো হচ্ছে, সেই টপিক ভিজুয়ালাইজ করা, তার জন্যই পাওয়ার পয়েন্ট, নাকি? ক্লিয়ার? এর পাওয়ার পয়েন্টের জন্য দেখে এটা মানে পিক্টোরিয়াল ওয়ার্কস, মানে যে যত সুন্দর ডিজাইন করতে পারবে আর কিছু ব্যাপার না, ঠিক আছে? এবার কে যত সুন্দর ডিজাইন করতে পারবে আর ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, তবে কয়েকটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আমি কয়েকটা প্রিন্সিপাল বলছি, বুঝে নিই এবার কয়েকটা প্রিন্সিপাল বলছি। তাহলে ফার্স্ট অফ অল কি, টেক, বুঝে নিই ব্যাপারটা, টেক এ নিউ স্লাইড, তাই তো? তাহলে ফার্স্ট একটা স্লাইড নিচ্ছিস, কোনো অসুবিধা নেই, যেমন ওয়ার্ড হয়ে গেছে একটা পেজ নিচ্ছিস, তাহলে এখানে একটা স্লাইড নিচ্ছিস। দু নম্বর আমি প্রসেসগুলো লিখে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, 2 নম্বর, ইনসার্ট, DIFFERENT, ডিফারেন্ট অবজেক্ট, OBJECT, ইনসার্ট ডিফারেন্ট অবজেক্ট। তারপর কি করছি, বিভিন্ন অবজেক্ট অ্যাড করছি। আর অবজেক্ট মিনস কি, মেবি সেটা টেক্সট হতে পারে, ঠিক আছে? মেবি সেটা ইমেজ হতে পারে, ঠিক আছে? মেবি সাউন্ড হতে পারে, বুঝতে পারলাম? এরকম প্রচুর অবজেক্ট আমরা ওখানে প্লেস করছি, এগুলো মনে রাখো। হ্যাঁ, 3 নম্বর পার্ট, হ্যাঁ, 3 নম্বর পার্ট আমরা কি করব, ফরম্যাট স্লাইড ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট স্লাইড ব্যাকগ্রাউন্ড, মানে এটা বুঝতে পারছিস? স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা বা লেখার যে কাজগুলো সেগুলো চেঞ্জ করে দেখতে ভালো করে, হয়েছে একটা? তার পরবর্তী পার্ট আমরা কি করছি, তার পরবর্তী পার্ট যে অবজেক্টগুলো ইনসার্ট করেছো, হ্যাঁ, তারপর ইনসার্ট অ্যানিমেশন, of different object, insert animation of different object। তারপর আমরা কি করছি, প্রতিটি অবজেক্টের উপরে অ্যানিমেশন দিচ্ছি, ঠিক আছে? নাম্বার 5, হ্যাঁ, নাম্বার 5 কি বলে, ট্রানজিশন, প্লেস, প্লেস ট্রানজিশন অন EVERY এভরি স্লাইড। এটা বুঝতে পারছিস? মানে একটা স্লাইড শেষ হয়ে পরের স্লাইডে কেমনভাবে আসবে, দ্যাটস কল্ড ট্রানজিশন, স্লাইড ট্রানজিশন, হচ্ছে? তারপর 6 নম্বর পার্টে সেট টাইম অফ ডিফারেন্ট
ডিফারেন্ট অবজেক্ট, কি বললাম, প্রতিটি অবজেক্টের টাইম সেট করো, কে কতক্ষণ ডিসপ্লে হবে। নাম্বার 7 আর কিছু নয়, প্রিভিউ। প্রিভিউ, ঠিক আছে, বাস এই তো কাজ শেষ, নাকি বুঝলে না? প্রিভিউ, এবারে প্রিভিউ করো, কোনো অসুবিধা নেই বুঝতে। এবার আমি করছি, ব্যাপারটা দেখো, নিজের মতো অ্যানিমেশন করবে, ঠিক আছে। তাহলে আমরা নিলাম পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট দেখে না ভালো করে, হ্যাঁ, পাওয়ার পয়েন্টে গেলাম, নিশ্চয়ই আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেবো, বা এরকমভাবে প্রেজেন্টেশন নিতে পারো, এগুলো রেডিমেড ডিজাইন করা আছে, নাকি বুঝতে নেওয়া। আরও জিনিসটা অ্যাট্রাকশান লাগবে, বেটার লাগবে, প্রফেশনাল জিনিসগুলো বাস্তবে আমরা সব এরকম করি, মানে যে ডিজাইন ম্যানুয়ালি করা খুব কষ্ট, কিন্তু রেডি করা, যাই হোক থাক, আমরা ব্ল্যাঙ্কই করি। প্রথমে দেখো আমরা স্লাইড দিয়েছি, যেমন ওয়ার্ডে প্রথম ওয়ার্ডটা যখন খুললাম, প্রথম পেজটা কি নিতে হয় অটোমেটিক্যাল, ঠিক এটাও সেরকম। ধরো আমরা চাচ্ছি আমাদের সেন্টার সম্বন্ধে একটা অ্যাড তৈরি করবো, বুঝতে পারছি, আমার সেন্টার সম্বন্ধে একটা অ্যাড তৈরি করবো, তা লিখলাম ওয়াই সিটিসি, তারপর লিখলাম প্রেজেন্স, PRESENTS, প্রেজেন্স, বুঝতে পেরেছিস? তাহলে আবার যদি তুমি মনে করছো আমি এখানে ইমেজ দেবো, একদম ওয়ার্ডের মতো ইনসার্টে যাবে, পাচ্ছিস তো পিকচার নাকি, হ্যাঁ, সে নিশ্চয়ই পারবি। তবে অ্যানিমেশনের কাজে সাধারণত কী করতে হয়, বাস্তব যে ইমেজ তোমার আছে, মানে লজিক্যাল ইমেজ, যা খুশি ইমেজ দেওয়াটা অযৌক্তিক, কী বললাম বুঝতে পারছিস? ধরো মনে করলাম আমি এই সিগনেচারটা দেবো, ঠিক আছে, এবার এটা আবার দিলেই তো সমস্যা ঘটে যাচ্ছে, সাপ্রেস করে দিয়েছে। আর ধরো আমি সিগনেচারটা আমি দেবো, ঠিক আছে, সিগনেচারটা আমি দিচ্ছি ধরো, তাহলে এবার এটা তোমরা জেনেছিল তো, এটা একটা সমস্যা তৈরি করো, যখন ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড মারবো একটা সমস্যা তৈরি হবে, ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট করতে হবে, তাহলে তোমরা এখানে মারবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মোটামুটি মনে হয় ম্যাক্সিমাম পার্ট হয়ে যাবে। এগুলো তোমাদের টুকটাক কাজে লাগবে কিন্তু, হ্যাঁ, মোটামুটি আমি করলাম কিপ চেঞ্জেস। এইবার জিনিসটা একটু ওয়াচ কর, এবার আমরা ডিজাইন মেনুতে যাচ্ছি, বিভিন্ন রকম ডিজাইন পাচ্ছিস তো। ধরো মনে করলাম আমি এই ডিজাইনটা নেব, বুঝছিস ব্যাপারটা, ভালো লক্ষ্য রাখ, এই যে সাদা, এখন যদি এটা এখানে নিয়ে যাই কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা আসছে না, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ, এবার তুই চাচ্ছিস এই লেখার ডিজাইন চেঞ্জ করবি, হ্যাঁ, কালার চেঞ্জ করবি, কিন্তু ওয়ার্ডের মতো, তাহলে কোথায় যাবি? হোমে যাচ্ছিস নাকি? ধর এটা বোল্ড করলাম নাকি, এটা বোল্ড করলাম, আচ্ছা এটাকে একটু শ্যাডো দিলাম, সাইজটা একটু বাড়ালাম, কালার যদি চেঞ্জ করতে চাও কালার চেঞ্জ করো। তাহলে এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, যে যেমনভাবে ডিজাইন করবে নাকি, যে যেমনভাবে ডিজাইন করবে, লক্ষ্য রাখো, যে যেমনভাবে ডিজাইন করবে সে সেরকমভাবে এটা করবে, ঠিক আছে। বোল্ড করলাম, হ্যাঁ, শ্যাডো দিলাম, একটু সাইজটা বাড়িয়ে দিই, কি ক্লিয়ার? হ্যাঁ, ডিজাইন যথেষ্ট করতে হবে। এইবার কি হবে, এই যে অবজেক্টগুলো ইউজারের সামনে কেমনভাবে আসবে, তাহলে আমাকে অ্যানিমেশন দিতে হবে নাকি। তাহলে অ্যানিমেশন দেওয়ার জন্য তোমাকে কি করতে হচ্ছে সেটা একটু দেখে নেব। অ্যানিমেশন বলে ট্যাব আছে, অ্যানিমেশন বলে ট্যাব আছে নাকি, চলে যাবি অ্যাড অ্যানিমেশন নাকি, অ্যাড অ্যানিমেশন সোজা বাদ তো নাকি, তারপর যাচ্ছিস মোর এনহ্যান্স এফেক্টস। এবার প্রচুর এফেক্ট এখানে দেখাবে, প্রচুর এফেক্ট এখানে দেখাবে, তোমার যেটা পছন্দ হবে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নিয়ে নাও, ঠিক আছে। ধরো এইটা নিলাম, এটা এইরকমই আসবে নাকি, দেখে নে ভালো করে। বা ধরো আমরা এইটা নিলাম,
বুঝতে পারছিস ব্যাপারটা? যার এরকম প্রচুর এফেক্ট আসবে, যার যেটা সমস্ত যার যার যেটা বুঝতে যেটা ভালো লাগবে সেটাকে ইউজ করবে। লজিক ক্লিয়ার? হ্যাঁ, ধরো এটাকে এই রাখলাম, আবার এইটার জন্য, আবার এইটার জন্য, নাকি? তাহলে আবার আসছি আমরা অ্যাড ইমেজ, সেম লজিক নাকি? মোর এন্ট্রান্স এফেক্টস, ঠিক আছে? এটাকে ধরো আমরা দিলাম ফ্লোট। ক্লিয়ার? ওকে করলাম। এবার ইমেজটার উপরে দিলে দিতে পারো, একই ব্যাপার, দিলে দিতে পারো। অ্যাড অ্যানিমেশন, এটাকে আমরা একটা কাজ করি, মোশন প্যাথ ইউজ করি। মোশন প্যাথ একটা বুঝছিস কি? একটা স্ট্রেট লাইন দিয়েও টেনে আনা যাবে, তাহলে মোশন প্যাথ নিলাম, ঠিক আছে? মোশন প্যাথ নিয়ে যে যেমন চাও, ঠিক আছে? ধরো আমরা আসছি ডায়াগোনালি, আসছি ডায়াগোনালি আপ, হয়তো ওটা বাইরে চলে যাচ্ছে, ওটাকে আবার টেনে ভিতরে আনতে পারবে। এই দেখতে পাচ্ছ, এটাকে তুমি কি টেনে এই পায়ে নিয়ে আসো, তাহলে এটা কিন্তু আবার বাইরে চলে যাবে। হ্যাঁ, তুমি চাচ্ছ আমি বাইরে রাখবো না, এখানে থাকবে নাকি? কি জিনিসটা ধরো এই ছিল, ও যাবে এই পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? কমপ্লিট? তা এই একটা স্লাইড হয়ে গেল। এরপরে কি আরেকটা স্লাইড দেবো, আবার লিখবো নাকি? একটা সেন্টারে অ্যাড যখন, তা এবার স্লাইড নিতে হবে কিন্তু। হ্যাঁ, শর্টকাট এখান থেকে কন্ট্রোল এম মারবি, নট এন, কন্ট্রোল এম মারবি, আরেকটা স্লাইড চলে এলো। ক্লিয়ার হলো? এবার ধরো এখানে তুমি, আমি ধরো সেন্টারে অ্যাড, তা ধরো লিখলাম কোর্সের নাম INFORMATION, ইনফরমেশন টেকনোলজি। এবার যা যা করছে নাকি, মনে করলাম CITA, মনে করলাম DITA, মনে করলাম ADITA, ঠিক আছে? আবার এর উপর অ্যানিমেশন, সেম প্রসেস তো কখন আগাবে নাকি? সেম প্রসেস আগিয়ে যাবে তো। এবার ধরো এর উপর অ্যানিমেশন দেবো, তাহলে আবার সেম প্রসেসে যাচ্ছিস, অ্যাড অ্যানিমেশন, মোর এন্ট্রান্স এফেক্টস, ঠিক আছে? এটা যাওয়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাস্তব তোমরা যেটা মনে হবে ভালো হবে, ভালো লাগবে সেটাই দেবে, ঠিক আছে? ওকে করে দিলাম। আবার আবার ধরো এইটার উপর দিচ্ছি অ্যাড অ্যানিমেশন, মোর এন্ট্রান্স এফেক্টস, মোর এন্ট্রান্স এফেক্টস, ফ্লোট দিলাম। বুঝছিস? এবার দেখ এই লেখাগুলো হয়তো একসাথে আসছে, তুমি এটা একটা একটা করে ক্যারেক্টার আনতে পারো। ধরো এই অ্যানিমেশনটা একটা শট একবারই চলে আসছে, তাহলে তুই এখানে অ্যানিমেশন প্যানটা খুলে নিবি। অ্যানিমেশন প্যান, যা যা অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছিস, কী কী অ্যানিমেশন করেছিস এখানে। আরে মাউস সরে যাচ্ছে, এবার এখানে যাচ্ছিস, লক্ষ্য রাখবি, এখানে যাচ্ছিস এফেক্ট অপশান, এফেক্ট অপশান, এখানে সাউন্ডও দিতে পারিস। অ্যাডভান্স আছে, তুই বাই লেটার কর, তাহলে একটা করে লেটার আসবে। ওকে কর, এবার তুই দেখবি একটা একটা করে লেটার আসছে। ডিল করে স্পিডও কমাতে পারিস, সাউন্ডও দিতে পারিস, সেটা কিন্তু এফেক্ট অপশানে গিয়ে করতে হবে। হয়েছে? এবার তখন মনে হলো এই স্লাইডের ডিজাইনটা আগেরটাই ধরে নিল, তখন যদি মনে হয় স্পেশালি এটা অন্য ডিজাইন নাও, তাহলে তুই সেটাও করতে পারো। সেটা তুমি যাচ্ছ কোথায়, কোন জায়গায় যাচ্ছ, ডিজাইন মেনু থেকে লক্ষ্য রাখবি। ধরো মনে করলাম এটা আমি ডিজাইনটা এই ডিজাইন নেব, ঠিক আছে? মনে রাখবি এইটার উপর যদি লেফট ক্লিক করিস তাহলে সবার চেঞ্জ হয়ে যাবে। রাইট ক্লিক মারবি, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এবার কিন্তু দেখো স্পেশালভাবে এর ডিজাইনটা এটাই হয়ে গেছে, কিন্তু লেখাটা আছে, লেখাটা মানে এর স্যাম্পল এইরকম, বুঝতে পারছিস ব্যাপারটা? এইরকমভাবে আনলিমিটেড স্লাইড তৈরি করতে হবে। এবার আমাদের কি করতে হবে, প্রতিটি অবজেক্ট কে কতক্ষণ ডিসপ্লে হবে নাকি, কে কতক্ষণ ডিসপ্লে হবে সেটাকে আমরা সেট করবো নাকি? প্রতিটি অবজেক্ট কে কতক্ষণ ডিসপ্লে হবে সেটাকে আমরা সেট করবো। হ্যাঁ, তার জন্য আজ এটা জুমটা কমিয়ে দিচ্ছি, কারণ এটা তো ফুল স্ক্রিনে রান হয়। আচ্ছা, এবার আমরা কি করছি, প্রতিটি অবজেক্ট কে কতক্ষণ ধরে ডিসপ্লে হবে তার জন্য যাবি স্লাইড শো, রিহ্যাশ টাইমিং, কি বললাম, রিহ্যাশ টাইমিং, রিহ্যাশ টাইমিং অপশানটা প্রতিটি অবজেক্টের টাইমিং সেট করবো, কে কতক্ষণ ডিসপ্লে হবে।
রিয়াজ টাইমিং, উপরে দেখো টাইম কাউন্টিং স্টার্ট হচ্ছে, এন্টার, প্রথম অবজেক্ট এলো, ঠিক আছে, আবার এন্টার, পরের অবজেক্ট। এবার নিচের যে অ্যানিমেশনটা, ওই যে এটাই বলেছিলাম ওখান থেকে ওই পর্যন্ত যাবে, তাই তো? আচ্ছা, এন্টার। আরেকটা কাজ বাকি আছে আমাদের, ঠিক আছে, বুঝতে পারছিস? আসছে, হয়ে গেল টাইমিং সেট। আর রিয়াজ টাইমিং আরেকবার করতে হবে, কারণ একটা অপশন দিইনি, একটা স্লাইড থেকে যখন পরের স্লাইডে যাবে সেই অ্যানিমেশনটা দিইনি, তো সেইটা আমরা দিয়ে দিই ট্রানজিশন। ট্রানজিশানে যাচ্ছিস, প্রচুর ধরনের ট্রানজিশান এখানে অ্যাভেলেবেল, যে ট্রানজিশান চাচ্ছিস তুই সেই ট্রানজিশান দিয়ে দিতে পারিস। ধরো মনে করলাম আমরা 3D মুভমেন্ট করব, 3D মুভমেন্ট, কিউব, লক্ষ্য রাখ, জিনিসটা বলছি তো একটা, ঠিক আছে। ট্রানজিশানটা আরেকবার মারতে হবে কিন্তু, ও আটকে দেবে কিন্তু কাজ। স্লাইড শো, রিয়াজ টাইমিং, এই অ্যানিমেশনটা বুঝছিস, ট্রানজিশন পার্টটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, আর কিছু নেই, এবার জাস্ট F5 মারলে স্বয়ংক্রিয়ভাবে চলবে। F5 মানে জাস্ট প্রিভিউটা ও স্বয়ংক্রিয়ভাবে চলবে। স্বয়ংক্রিয় চলছে তো? তবে একটা সমস্যা দাঁড়াবে, বন্ধ সমস্যাটা কি এখনই দেখতে হবে, এতে একটা এন্ড আছে, এন্ডের পরে কি হবে, এখনই এন্ড হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। কিন্তু বাস্তবে যখন প্রফেশনাল জায়গা দেখি সে ব্লক হয় না, কন্টিনিউ চলছে। অ্যাকচুয়ালি তখন ওখানে হাজার হাজার স্লাইড থাকে, ঠিক আছে, তখন আমাদের কী করতে, এটাকে লুপ করে দিবি। কী বললাম বুঝছিস? লুপ করে দিবি। এই সেট আপ স্লাইডস হতে যাবে, লুপ কন্টিনিউয়াস, তার মানে কী হবে, শেষ হয়ে যাবে আবার প্রথমে চলে যাবে। এবার ওকে মারলে, এবার F5 প্রেস করলে ওটা কিন্তু আর বন্ধ হবে না। কারণ বড় বড় যে দেখি অফিসে সামনে করে এরকম টাঙানো থাকে, একবার চালিয়ে দেয় সারাক্ষণ চলবে, এবারে শেষ হয়ে যাবে আর প্রথমে চলে যাবে। ঘুরছে তো, অসুবিধা নেই তো? তাহলে নিশ্চয়ই পারা যাবে। তাহলে তোমাদের যা যা টপিকস সবই প্রায় কমপ্লিট।